বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমেদের, বলছেন ফজলুর রহমান। কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন, পরশকে কাদের। এবার ডিবি হারুনকে সরানো নিয়ে ফ্যাসিস্ট কাদের কামালের ফোনালাপ ফাঁস। জানাবো ১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা, বাকি ৪৫০ টাকা যাচ্ছে কোথায়, প্রশ্ন পাটোয়ারির। এবং সর্বশেষ জানাবো সিলেটে বাসায় স্বামী স্ত্রী সহ ৩ জনের গলা কাটা মরদেহ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমেদের, বলছেন ফজলুর রহমান। রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, কিন্তু কিছু বেঈমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি, এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারে জামায়াতের ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল আহমেদ বলেন, এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখছেন। প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে তিনি বলেন, আমি অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে যার পাশ করার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, তাদের সর্বোচ্চ ভোট হবে ৭৬ বা ৭৫, আর অপরদিকে ভোটের সংখ্যা আছে ২২৫। কাজেই এই লোকটা যদি ভীমরতি না ধরে থাকে তাহলে তো আর রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, তাকে এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না। বিএনপির পক্ষ থেকে ২ জন মনোনয়ন গ্রহণ করেছে, তারা কাদের জন্য নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলার সময় এখনো আসে নাই। কারণ আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক না, উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই ওনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং উনি নির্ভুলভাবে নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নেবেন। কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন, পরশকে কাদের। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে একটি ফোনালাপ শোনানো হয়। সেখানে যুবলীগ সভাপতি শেখ ফজলুল শামস পরশকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদেরকে বলেন, কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ উপস্থাপিত ফোনালাপটি। এরপর ওবায়দুল কাদেরকে শেখ পরশ বলেন, না আমি আছি তো, আমি বাইরে থাকলেও সার্বক্ষণিক প্রতিটা ঘন্টায় আমি আপনাদের সঙ্গে আছি। এরপর ওবায়দুল কাদের পরশের বাইরে থাকা নিয়ে ইতস্তত করলে পরশ বলেন, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি তো অনেক আগে গেছি, আমি গেছি ২৫ তারিখ, কিন্তু তারপরে প্রত্যেকটা দিন আমি আপনাদের সঙ্গে ছিলাম। এরপর ওবায়দুল কাদের তাকে মিছিলে অধিক সংখ্যক উপস্থিতির জন্য বলেন, ফিজিক্যালি থাকাটা, কালকের র্যালিতে ম্যাক্সিমাম যেন প্রেজেন্স থাকে। এর উত্তরে পরশ বলেন, হ্যাঁ আমরা এটা প্রস্তুতি নিচ্ছি। জি অবশ্যই। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, সেজন্য তোমাকে ফোন করি। শেষে শেখ ফজলুল শামস পরশ বলেন, না না থ্যাংক ইউ, ঠিক আছে জি, আমি ফোন দিচ্ছি সব জায়গায়। জি 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 চাচা, আসসালামু আলাইকুম। ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলুল শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এবার ডিবি হারুনকে সরানো নিয়ে ফ্যাসিস্ট কাদের কামালের ফোনালাপ ফাঁস। ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাবার খাওয়ানোর ছবি তোলা ও তা গণমাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উপস্থাপিত একাধিক অডিও কলের তথ্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফোনালাপে এই বিষয়ে নানা বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আজ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রসিকিউশন এই কল রেকর্ডগুলো প্রমাণ হিসেবে জমা দেয়।
ট্রাইব্যুনাল উপস্থাপিত একটি অডিওতে ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যে হারুনকে সরানোর নেপথ্যে কারণ নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গত 7 দিন ধরে টানা তাগিদ দিচ্ছিলেন হারুনকে ডিবির দায়িত্ব থেকে সরানোর জন্য। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফাইল অনুমোদনের বার্তা আসার পরই তিনি বদলির ব্যবস্থা করেন। কামাল জানান, হারুনকে ঢাকার বাইরে বা অন্য কোথাও দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ডিএমপির ভেতরেই রেখে শুধু ডিবির দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ডেস্ক বা দায়িত্ব পরিবর্তন করে দেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের এই সিদ্ধান্তে চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, সংকটকালীন মুহূর্তে রাজনৈতিক র্যালি বা আইন শৃঙ্খলা সামলানোর কাজে প্রভাব পড়বে এবং সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে পুরো পুলিশ বাহিনী ডিমোরালাইজড হয়ে পড়বে। ওবায়দুল কাদেরের আশঙ্কার জবাবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালও স্বীকার করেন যে পুলিশের মধ্যে প্রতিক্রিয়া হবে এবং বাহিনীর মনোবল ভেঙে যাবে। তিনি বলেন, সেটাই তো আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, সব ডিমোরালাইজড হয়ে যাবে, কাউকে দিয়ে আর কাজ করানো যাবে না। ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাড়াহুড়া না করে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করেন এবং প্রধানমন্ত্রীকে পুলিশের প্রতিক্রিয়ায় বিষয়টি জানাতে পরামর্শ দেন। কামাল জানান, তিনি আইজিপি সহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারেই পদক্ষেপ নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ আসিফ ইনান আসামি। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী মামলার 7 আসামি বর্তমানে পলাতক। চলতি বছরের 22 জানুয়ারি 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। পরে গত 2 আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তা সহ মোট 28 জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। বর্তমানে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে। 1350 টাকার টিএসপি সার 1800 টাকা, বাকি 450 টাকা যাচ্ছে কোথায়? প্রশ্ন পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি টিএসপি সারের দাম নিয়ে প্রশ্ন তুলে সিন্ডিকেটের অভিযোগ করেছেন। সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকের সার কিনতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি লেখেন, টিএসপি সারের সরকারি দাম 1350 টাকা, কৃষককে কিনতে হচ্ছে 1800 টাকায়। তিনি প্রশ্ন তোলেন, প্রতি বস্তায় অতিরিক্ত 450 টাকা করে নেওয়া হচ্ছে। এই অর্থ কোথায় যাচ্ছে এবং কার পকেটে যাচ্ছে এমন প্রশ্নও করেন তিনি। পাশাপাশি কারা এই সিন্ডিকেট চালাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও লেখেন, অদ্ভুত ব্যাপার হলো সিন্ডিকেটের কারো নাম নেই, পরিচয় নেই, তারা যেন অদৃশ্য ভূত, কিন্তু এই সিন্ডিকেটের নেপথ্যের হোতা হিসেবে বারবার ভাইয়ার নামে সামনে আসছে। পরে কমেন্ট সেকশনে তিনি লেখেন, সবার আগে সিন্ডিকেট, সবার আগে ভাইয়া, ভাইয়া সিন্ডিকেট রাজ্যে সবাইকে স্বাগত। তবে পোস্টে ভাইয়া বলতে কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট করেননি নাসিরুদ্দিন পাটোয়ারি। সিলেটে বাসায় স্বামী স্ত্রী সহ 3 জনের গলাকাটা মরদেহ। সিলেট নগরের একটি বাসায় স্বামী স্ত্রী ও এক নারী সহ 3 জনের গলাকাটা লাশ পড়ে রয়েছে। আজ সকালে নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় একটি বাসায় এই লাশগুলো দেখা যায়। জানা যায়, রায়নগর মিতালি আবাসিক এলাকায় 111 নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রী সহ অপর এক নারীর গলা কেটে কে বা কারা হত্যা করেছে স্থানীয়রা এটি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর নারীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হাজী আব্দুস সাত্তার মিয়া ওই এলাকায় প্রবীণ মুরব্বী হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, আমরা খবর পেয়েছি গলাকাটা অবস্থায় 3 জনের মরদেহ একটি বাড়িতে রয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।